শুরু করছি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের ম্যাথসিস। উপস্থাপনায় আছি আমি মারুফা ইয়াসমিন। বিজ্ঞান একাডেমির সভাপতি ক্লাউস টিটন সন্ধ্যাবেলা আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে হতচকিত হয়ে গেল। সূর্য ডুবে গিয়ে পুরো পশ্চিম আকাশে একটি বিচিত্র রং ছড়িয়ে পড়েছে। প্রকৃতি যেন নির্লজ্জের মতো তার সমস্ত সৌন্দর্য নিয়ে পৃথিবীর সামনে উপস্থিত হয়েছে। দক্ষিণাঞ্চলের একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে কিছু সূক্ষ্ম ধূলিকণা এসে পড়ার কথা। সন্ধ্যাবেলায় অস্তগামী সূর্যের আলো সে ধূলিকণায় বিচ্ছুরিত হয়ে আগামী কয়েকদিনের সূর্যাস্ত অত্যন্ত চমকপ্রদ হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ক্লাউস ট্রিটন সেটি জানতেন, কিন্তু সেই সৌন্দর্য যে এত অতিপ্রাকৃতিক হতে পারে, এত অস্বাভাবিক হতে পারে, তিনি সেটা কখনো কল্পনা করেননি। ক্লাউস ট্রিটন মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ দিগন্তের দিকে তাকিয়ে রইলেন এবং হঠাৎ করে তার নিজের ভেতরে একটি প্রশ্নবোধ উদয় হলো। তিনি নিজে জিজ্ঞেস করলেন, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্য কী? ক্লাউস ট্রিটন অবাক হয়ে আবিষ্কার করলেন এই প্রশ্নটির প্রকৃত উত্তর তার জানা নেই। পৃথিবীর কেন্দ্রীয় তথ্যকেন্দ্রে এই ধরনের প্রশ্নের যে সকল উত্তর সংরক্ষণ করা রয়েছে, ক্লাউস ট্রিটনের কাছে হঠাৎ করে তার সব কয়টি অত্যন্ত অকিঞ্চিতকর মনে হতে লাগলো। আকাশের বিচিত্র এবং প্রায় অস্বাভাবিক রঙের সমন্বয়টির দিকে তাকিয়ে হঠাৎ করে কেন জানি তার মনে হতে থাকে তার এই অস্তিত্বের কোনো অর্থ নেই এবং এই পৃথিবীর সভ্যতার পুরো ব্যাপারটি আসলে একটি অর্থহীন প্রক্রিয়া। ক্লাউস ট্রিটনকে প্রশ্নটি খুব পীড়িত করল। তিনি সমস্ত সন্ধ্যাবেলা একাকী বসে রইলেন এবং গভীর রাতে তার প্রিয় বন্ধু ত্রাসিয়ানের সাথে যোগাযোগ করেন। ত্রাসিয়ান একই সাথে গণিতবিদ, বিজ্ঞানী এবং দার্শনিক। ক্লাউস ট্রিটন যখন খুব বড় সমস্যায় পড়েন তখন সবসময় ত্রাসিয়ানের সাথে যোগাযোগ করেন। ত্রাসিয়ান সবসময় যে ক্লাউস ট্রিটনের সকল প্রশ্নের উত্তর দিতে পারেন তা নয়, কিন্তু তার সাথে কথা বলে ক্লাউস ট্রিটন সবসময় এক ধরনের সজীবতা অনুভব করেন। যোগাযোগ মডিউলের সংকট চিহ্নটি স্পর্শ হওয়া মাত্রই ক্লাউস ট্রিটন নরম গলায় বললেন, তোমাকে এত রাতে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত ত্রাসিয়ান। একটা প্রশ্ন নিয়ে আমি খুব সমস্যার মাঝে পড়েছি। ত্রাসিয়ান হাহা করে হেসে বললেন, মহামান্য ট্রিটন, আপনার কথা শুনে মনে হচ্ছে সত্যিই যেন আমরা রাত্রি এবং দিনকে নিয়ে মাথা ঘামাই, আর আপনি সত্যিই যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যায় পড়ে থাকেন তার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। ক্লাউস ট্রিটন বললেন, তুমি হয়তো ঠিকই বলেছ। প্রশ্নটির উত্তর থাকলে হয়তো আমি নিজেই সেটা খুঁজে পেতাম। হয়তো এই প্রশ্নের উত্তর নেই। প্রশ্নটি কি মহামান্য ট্রিটন? আমার এখন সত্যিই কৌতূহল হচ্ছে। প্রশ্নটি হচ্ছে, ক্লাউস ট্রিটন দ্বিধা করে বললেন, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্য কি বলতে পারো? ত্রাসিয়ান দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন, অন্য কেউ প্রশ্নটি করলে আমি তথ্যকেন্দ্রের উত্তরগুলো সমন্বয় করে কিছু একটা বলে দিতাম, কিন্তু প্রশ্নটি আপনার কাছ থেকে এলে আমি সেটা করতে পারি না। আমাকে স্বীকার করতেই হবে আপনি একটি অত্যন্ত কঠিন প্রশ্ন করেছেন। ত্রাসিয়ান কয়েক মুহূর্ত দ্বিধা করে বললেন, আমার ধারণা প্রকৃত অর্থে আমাদের অস্তিত্বের কোনো উদ্দেশ্য নেই। কোনো উদ্দেশ্য নেই? না, আমরা শুধুমাত্র ধারাবাহিকতার কারণে আমাদের অস্তিত্বটিকে টিকিয়ে রেখেছি। ক্লাউস ট্রিটন প্রায় ভেঙে পড়া গলায় বললেন, শুধুমাত্র ধারাবাহিকতা? ত্রাসিয়ান শান্ত গলায় বললেন, শুধুমাত্র ধারাবাহিকতা। আমাদের কি করতে হবে সে সম্পর্কে আমরা নিজেরাই কিছু নিয়ম তৈরি করে রেখেছি। সেই নিয়মগুলোকে আমরা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি। সেগুলোকে আমরা আমাদের অস্তিত্বের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। যে কারণেই হোক, আমরা বিশ্বাস করি পৃথিবীতে সৃষ্টি এবং এই বুদ্ধিমত্তাকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিতে হবে। কিন্তু এই বিশ্বাসটি আসলে ভিত্তিহীন এবং কৃত্রিম। যদি হঠাৎ করে আবিষ্কার করি এই বিশ্বাসটির প্রকৃত অর্থে কোনো গুরুত্ব নেই, তাহলে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখা অর্থহীন প্রমাণিত হবে। ক্লাউস ট্রিটন নিচু এবং এক ধরনের দুঃখী গলায় বললেন, ত্রাসিয়ান, তুমি আমার সন্দেহটিকে সত্যি প্রমাণ করেছ। আমি দুঃখিত মহামান্য ট্রিটন। ক্লাউস ট্রিটন কিছু বললেন না। খানিকক্ষণ পর অন্যমনস্কভাবে বিদায় নিতে গিয়ে থেমে গেলেন। আবার যোগাযোগ মডিউলটিকে উজ্জীবিত করে বললেন, ত্রাসিয়ান, বলুন, আমার কি কোনো ভুল করছি? ত্রাসিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি মানুষের কথা বলছেন? হ্যাঁ। মানুষকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়ে আমরা কি কোনো অন্যায় করেছি? ত্রাসিয়ান কয়েক মুহূর্ত দ্বিধা করে বললেন, মানুষকে আমরা ধ্বংস করিনি মহামান্য ট্রিটন। মানুষের বুদ্ধিমত্তাকে আমরা নিজেদের মাঝে বাঁচিয়ে রেখেছি। শুধুমাত্র তাদের জৈবিক দেহ পৃথিবী থেকে অপসারিত হয়েছে, সেটিও পুরোপুরি অপসারিত হয়নি। আমাদের ল্যাবরেটরিতে তাদের জেনেটিক কোডিং সংরক্ষিত আছে। আমরা যখন ইচ্ছে আবার তাদের সৃষ্টি করতে পারি। তুমি যেভাবেই বলো ত্রাসিয়ান, আমরা পৃথিবী থেকে মানুষকে ধ্বংস করেছি। পৃথিবীতে এখন মানুষ নেই। ত্রাসিয়ান জ্বর গলায় বলল, আপনি আমাকে ক্ষমা করবেন মহামান্য ট্রিটন।
আমি আপনার সাথে একমত হতে পারছি না। আমরা পৃথিবী থেকে মানুষকে ধ্বংস করিনি, মানুষ নিজেরা নিজেদের ধ্বংস করেছে। হ্যাঁ, কিন্তু তারা ধ্বংস হয়েছে আমাদের হাতে। এটি অসম্ভবই ছিল মহামান্য ট্রিটন। একবিংশ শতাব্দীতে মানুষ যখন প্রথমবার টেরাফ্লপ কম্পিউটার তৈরি করেছিল, বলা যেতে পারে সেই দিন থেকেই তারা নিজেদের ধ্বংস প্রক্রিয়া শুরু করেছে। আপনার নিশ্চয়ই স্মরণ আছে মহামান্য ক্লাউস, টেরাফ্লপ কম্পিউটার ছিল মানুষের মস্তিষ্কের সমপরিমাণ জটিলতা সম্পন্ন প্রথম কম্পিউটার। ক্লাউস ট্রিটন তার যান্ত্রিক চাক্ষুষে প্রসারিত করে বললেন, হ্যাঁ, আমার স্মরণ আছে। আমি ইতিহাস পড়ে দেখেছি একবিংশ শতাব্দীতে মানুষের কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছিল যে একদিন যন্ত্রের কাছে মানুষের পরাজয় হতে পারে। হ্যাঁ, কিন্তু সেই আশঙ্কাকে কেউ গুরুত্ব দিয়ে নেয়নি। একবিংশ শতাব্দীতে মস্তিষ্কের যান্ত্রিক রূপ তৈরি হলেও তার নির্ভরযোগ্য সফটওয়্যার আসতে আরও 1 শতাব্দী সময় লেগেছে। একবার সেটি গড়ে ওঠার পর মানুষের ধ্বংস প্রতিরোধ করার কোনো উপায় ছিল না মহামান্য ক্লাউস ট্রিটন। যন্ত্র যেদিন মানুষ থেকে বেশি বুদ্ধিমান হয়েছে, সেদিন থেকে এই পৃথিবীতে মানুষের প্রয়োজন শেষ হয়ে গেছে। মানুষের দেহ বড় ঠুনকো, তাদের মস্তিষ্ক পৃথিবীর সভ্যতার প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। আমি জানি, ক্লাউস ট্রিটন ক্লান্ত গলায় বললেন, তবুও কথা জানি একটা অন্যায় ঘটেছে বলে মনে হয়। রাশিয়ান হাহা করে হেসে বললেন, আমাদের কপটন ঠিক মানুষের অনুকরণে তৈরি হয়েছে, তাই আমরা এখনও হাহা করে হাসি। আমাদের গলার স্বরে দুঃখ, কষ্ট, বেদনার ছাপ পড়ে এবং আমরা ন্যায় অন্যায় নিয়ে কথা বলি। মানুষের বেলায় ন্যায় অন্যায়ের প্রশ্ন ছিল, আমাদের তার প্রয়োজন নেই। আমরা মানুষের একক সত্তা থেকে সমষ্টিগত সত্তার দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে যদি একটিমাত্র প্রাণী থাকে, তাহলে কি সে ন্যায় কিংবা অন্যায় করতে পারে? ক্লাউস ট্রিটন বলল, না, পারে না। আপনি জানেন মহামান্য ট্রিটন, জীবজগতের সৃষ্টি হয়েছে বিবর্তনে। বিবর্তন খুব ধীর প্রক্রিয়া, শুধু ধীর নয়, এটি অত্যন্ত অগোছালো এবং অপরিকল্পিত প্রক্রিয়া। আমরা বিবর্তন নিয়ে আসিনি, আমাদেরকে তৈরি করা হয়েছে। মানুষের উপরে বিজয়ের প্রথম ধাপটি ছিল নিজেদের তৈরি করার মাঝে। আমরা প্রত্যেকবার নিজেদেরকে আগের চাইতে অনেক ভালো করে তৈরি করি। বহু হাজার বছর মানুষের মস্তিষ্কের নিউরনের সংখ্যা ছিল 10 বিলিয়ন। আমাদের বর্তমান কপট্রনে রয়েছে 1 মিলিয়ন ট্রিলিয়ন সেল। পৃথিবীর সকল মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তা থেকে আমরা কিংবা আপনার বুদ্ধিমত্তা অনেক বেশি। মানুষের জন্য দুঃখ অনুভব করে কোনো লাভ নেই মহামান্য ট্রিটন। তুমি ঠিকই বলেছ রাশিয়ান। ক্লাউস ট্রিটন তার কপট্রনে পরিমিত শক্তি সঞ্চালন করে বিভিন্ন অনুভূতিগুলোর মাঝে সমন্বয় সাধন করে বললেন, আমি আগামীকাল তোমাদের সবাইকে ডেকেছি, মনে আছে তো? মনে আছে, উপস্থিত থেকো। আপনি বললে নিশ্চয়ই থাকব, তবে আপনার যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেখানে আমার আলাদা করে কিছু যোগ করার নেই। আছে রাশিয়ান, বৈজ্ঞানিক এবং প্রযুক্তির সকল তথ্য আমরা তথ্যকেন্দ্রেই পেয়ে যাই। তাই যে তথ্যটা পাই না সেটা বিজ্ঞান, গণিত বা প্রযুক্তির সমস্যা নয়, সেটা অন্য সমস্যা। তুমি অবশ্যই উপস্থিত থাকবে রাশিয়ান। যোগাযোগ মডিউলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ক্লাউস ট্রিটন এবং রাশিয়ানের এই পুরো কথোপকথনের সময় ব্যয় হয়েছিল 3.42 মাইক্রোসেকেন্ড। পৃথিবীচারী অ্যান্ড্রয়েডের চিন্তা পদ্ধতি যদি মানুষের অনুকরণে না করা হতো, সেটি আরও 10 ভাগ কমিয়ে আনা যেত। মানুষ পৃথিবীর প্রথম বুদ্ধিমান অস্তিত্ব, কিন্তু সবচেয়ে দক্ষ অস্তিত্ব নয়। পৃথিবীচারী অ্যান্ড্রয়েডরা সেটি মাত্র বুঝতে শুরু করেছে। প্রায় আকাশছোঁয়া কালো গ্রানাইটের হলঘরটিতে বিজ্ঞান একাডেমির সভা শুরু হয়েছে। হলঘরটি যখন তৈরি করা হয়েছিল, তখন সেটি কত বড় করে তৈরি করার প্রয়োজন ছিল কারো জানা ছিল না। এখন বোঝা যাচ্ছে এটি অকারণে অনেক বড় করে তৈরি করা হয়েছে। কালো গ্রানাইটের ছাদ অনেক উঁচু, অল্প কয়েকটি কলামের উপর ভর করে দাঁড়িয়ে আছে। অ্যান্ড্রয়েডের যুগে এটি তৈরি করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু মানুষের যুগে এটি তৈরি হয়েছিল, তখন নিঃসন্দেহে এটি প্রযুক্তির একটি বড় উদাহরণ ছিল। বিশাল হলঘরে একটি সুদীর্ঘ টেবিলের এক প্রান্তে বসে ক্লাউস ট্রিটন এক ধরনের বিষণ্ণতা অনুভব করেন। সামনের টেবিলে তাকে ঘিরে সারা পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তি কেন্দ্রের পরিচালকেরা বসে আছেন। মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক তার যান্ত্রিক গলায় বললেন, যথাযোগ্য সম্মান প্রদর্শন করে বলছি, আমরা যে মহাকাশযানটি তৈরি করতে যাচ্ছি, আমাদের প্রযুক্তি সেটি তৈরি করতে এখনও প্রস্তুত নয়। ক্লাউস ট্রিটন বললেন, আমি জানি, তাহলে আমরা কেন সেটি তৈরি করার চেষ্টা করছি? রাশিয়ান বললেন, কারণ একসময় সূর্য একটি রেড জায়ান্টে পরিণত হবে, পৃথিবীকে পর্যন্ত সেটি গ্রাস করে ফেলবে, আর তার আগেই পৃথিবী থেকে সকল বুদ্ধিমত্তাকে বিশ্বব্রহ্মাণ্ডে পাঠাতে হবে। মহাকাশ কেন্দ্রের পরিচালক একটু উষ্ণ স্বরে বললেন, আপনি নিশ্চয়ই তামাশা করছেন মহামান্য রাশিয়ান। সূর্য রেড জায়ান্ট হবে আরও 4 বিলিয়ন বছর পরে।
আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আছে। কী জন্য? বুদ্ধিমত্তার একটি সংজ্ঞা হচ্ছে যেটুকু ক্ষমতা তার চাইতে বেশি অর্জন করা। তাই আমাদের প্রযুক্তি প্রস্তুত হবার আগেই আমাদেরকে এই মহাকাশযানটি তৈরি করতে হবে। ক্লাউস টিটন এতক্ষণ রাশিয়ান এবং মহাকাশ কেন্দ্রের পরিচালকের কথোপকথন শুনছিলেন। এবারে দুজনকে থামিয়ে দিয়ে নরম গলায় বললেন, এ ব্যাপারটা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা যেতে পারে, কিন্তু আমরা সেটি করব না। যে কারণেই হোক আমরা এই আলোচনায় যাব না। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে 100 কিলোমিটার ব্যাসার্ধের এই মহাকাশযানটি আমরা তৈরি করব এবং তার মাঝে পৃথিবীর বুদ্ধিমত্তার সকল নমুনা বিশ্বব্রহ্মাণ্ডে পাঠাবো। কোথায় পাঠাবো আমরা জানি না। কতদিনে সেটি তার গন্তব্যস্থলে পৌঁছবে সেটাও আমরা জানি না। সত্যি কথা বলতে কি, এর কোনো গন্তব্যস্থল আছে কি না সেটাও আমরা জানি না। মহাকাশযানটি তৈরি করা হবে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণভাবে। বাইরে থেকে কোনো কিছু না নিয়ে এটি অনির্দিষ্টকাল টিকে থাকতে পারবে। হাজার হাজার কিংবা মিলিয়ন মিলিয়ন বছর পরে এটি হয়তো কোথাও কোনো গন্তব্যস্থলে পৌঁছবে, যেখানে এটি হয়তো নিজের সভ্যতা সৃষ্টি করবে। এটাই আমাদের উদ্দেশ্য। প্রতি 1000 বছরে আমরা এরকম একটি করে মহাকাশযান পাঠাবো বিশ্বব্রহ্মাণ্ডের ভ্রমণে। আমাদের প্রযুক্তি উন্নত হলে সেই মহাকাশযান হবে আরও উন্নত, আর টিকে থাকার সম্ভাবনা হবে আরও অনেক বেশি। আমাদের বুদ্ধিমত্তা যেন ধ্বংস না হয়ে যায়, সেটি যেন বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ক্লাউস টিটন থামলেন এবং কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। দীর্ঘ টেবিলের শেষ প্রান্তে বসে থাকা বুদ্ধিমত্তা বিজ্ঞান কেন্দ্রের পরিচালক নিচু গলায় বললেন, মহামান্য ক্লাউস টিটন, আপনি অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই। বলো। এই বিশাল মহাকাশযানে আমরা আমাদের বুদ্ধিমত্তার সকল নমুনা পাঠাবো বলে ঠিক করেছি, কিন্তু তার কি সত্যি প্রয়োজন আছে? 90 স্কেলে 7-এর কম কোনো কিছু পাঠানোর উদ্দেশ্য কি? তুমি ভুলে যেও না, এটি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ একটি মহাকাশযান। এই মহাকাশযানের বুদ্ধিমত্তাগুলো হাজার বছর, এমনকি মিলিয়ন বছর নিজেদের বিকাশ করবে। আমরা নিজেদের একভাবে বিকাশ করেছি, কিন্তু সেটি হয়তো প্রকৃত বিকাশ নয়। হয়তো অন্যভাবে বিকশিত হলে বুদ্ধিমত্তা আরও পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারত। সে কারণে আমাদের নিম্ন শ্রেণীর বুদ্ধিমত্তাকে এই মহাকাশযানে পাঠাতে হবে। মহামান্য ক্লাউস টিটন, বুদ্ধিমত্তা কেন্দ্রের পরিচালক কষ্ট করে নিজের গলার স্বরটুকু প্রকাশ হতে না দিয়ে বলল, আপনি কি তার গুরুত্বটুকু বুঝতে পারছেন? পারছি। 90 স্কেলে মানুষের বুদ্ধিমত্তা 8, কাজে এই মহাকাশযানে আমাদের মানুষকেও পাঠাতে হবে। যদিও বুদ্ধিমত্তার ক্ষেত্রে এখন মানুষের কোনো ভূমিকা নেই। উপস্থিত সকল পরিচালকেরা প্রায় একসাথে উত্তেজিত গলায় কিছু একটা বলতে চেষ্টা করলেন, কিন্তু ক্লাউস টিটন সংকেত দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আমরা ব্যাপারটি নিয়ে অনেক চিন্তা করেছি, কিন্তু দেখেছি বুদ্ধিমত্তা অ্যান্ড্রয়েডদের সাথে সাথে নিম্নবুদ্ধির মানুষকে এই মহাকাশযানে পাঠাতে হবে। বুদ্ধিমত্তার পরিপূর্ণ বিকাশের জন্য একই সাথে নানা স্তরের বুদ্ধিমত্তা থাকতে হয়। কিন্তু মানুষ না পাঠিয়ে আমরা মানুষের সমপরিমাণ বুদ্ধিমত্তার একটি প্রাচীন অ্যান্ড্রয়েড কেন পাঠাই না? সেটি অর্থহীন একটি কাজ হবে। অ্যান্ড্রয়েডদের বুদ্ধি বিকাশ হয় একভাবে, মানুষের বিকাশ হয় অন্যভাবে। আমাদের বিবর্তন নামের এই অপরিকল্পিত বিকাশের ধারণাটি রাখা দরকার। মহামান্য ক্লাউস টিটন বিজ্ঞান কেন্দ্রের মহাপরিচালক প্রায় আতঙ্কিত স্বরে বললেন, আপনি জানেন, মানুষ জৈবিক প্রাণী, তাকে বাঁচিয়ে রাখতে হয়, তাকে খেতে হয় এবং নিঃশ্বাস নিতে হয়, তাকে শিক্ষা দিতে হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়। তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিলে তাদের মাঝে বিচ্ছিন্ন এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয় এবং দুটি ভিন্ন প্রজাতি 23টি করে ক্রোমোজোম দান করে নতুন প্রজাতির জন্ম দেয়। মানুষের জীবন প্রক্রিয়া অত্যন্ত আদিম। সেটিকে রক্ষা না করলে তারা বেঁচে থাকতে পারবে না। ক্লাউস টিটন শান্ত গলায় বললেন, তাহলে তাকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। আমাদের খাদ্য নামক এক ধরনের জৈব পদার্থ সৃষ্টি করতে হবে। মহাকাশযানের বাতাসের চাপ নিয়ন্ত্রণ করতে হবে, অক্সিজেনের অনুপাত নিশ্চিত করতে হবে, তেজস্ক্রিয় বিকিরণ সীমিত রাখতে হবে, প্রয়োজন হলে করতে হবে। মহাকাশ কেন্দ্রের পরিচালক একটু ক্ষুব্ধ গলায় বললেন, এই মহাকাশযানটি তৈরি করা 1000 গুণ বেশি কঠিন হয়ে গেল মহামান্য ক্লাউস টিটন। সেটি সম্ভবত সত্যি। রাশিয়ান এতক্ষণ সবার কথা শুনছিল। এবার ক্লাউস টিটনের অনুমতি নিয়ে বলল, মহামান্য ক্লাউস, এই মহাকাশযানটি মহাকাশে তার অনির্দিষ্ট যাত্রা শুরু করার কয়েক দশকের মাঝেই সকল মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। ক্লাউস টিটন বললেন, আমি সে ব্যাপারে তোমার মতো নিশ্চিত নই। আমি মোটামুটি নিশ্চিত, মহাকাশযানের অ্যান্ড্রয়েডরা যখন আবিষ্কার করবে 90 স্কেলে বুদ্ধিমত্তা 8 এক ধরনের জৈবিক প্রাণীকে রক্ষা করার জন্য মহাকাশ কেন্দ্রের বিশাল শক্তিক্ষয় হচ্ছে, তখন তারা সেই প্রাণীকে বাঁচিয়ে রাখার কোনো অর্থ খুঁজে পাবে না। মহাকাশযানে মানবজাতি আবার নিশ্চিহ্ন হয়ে যাবে। তবুও আমাদের এই মহাকাশযানে মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। ত্রাসিয়ান কেউ কিছুক্ষণ কোনো কথা বলল না। মহাকাশ কেন্দ্রের পরিচালক তার যান্ত্রিক চক্ষুকে প্রসারিত করে বললেন, এই মহাকাশযানের নামকরণ কি করা হয়েছে মহামান্য ক্লাউস? হ্যাঁ,
আমরা এটিকে রাখবো মেথসিস। মেথসিস, এর কি কোনো অর্থ আছে? না, এখন এর কোনো অর্থ নেই, কিন্তু হয়তো কখন এর একটি অর্থ হবে। মেথসিস শব্দটি হয়তো কোনো একটি বিশেষ প্রক্রিয়া হিসেবে বিশ্ব ব্রহ্মাণ্ডে স্থান করে নেবে। এখন কেউ সেটি বলতে পারে না। বিজ্ঞান একাডেমির সভা শেষে সবাই চলে গেলে ত্রাসিয়ান ক্লাউস টিটনের কাছে এগিয়ে এসে বললেন, মহামান্য ক্লাউস, বলো। এর কোনো প্রয়োজন ছিল না। মানুষ তার দায়িত্ব পালন করেছে, বিশ্বব্রহ্মাণ্ডে বুদ্ধিমত্তার জন্ম দিয়েছে। এখন সেই বুদ্ধিমত্তার পরিপূর্ণতা করতে হবে আমাদের। মানুষ আর কখনো পারবে না। তুমি হয়তো ঠিকই বলেছো ত্রাসিয়ান, তবে তবে কি? হয়তো বুদ্ধিমত্তাকে পরিপূর্ণ করার সৃষ্টিজগতের উদ্দেশ্য নয়, হয়তো সৃষ্টিজগতের উদ্দেশ্য কি আমি জানি না। ত্রাসিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি জানেন কিন্তু বলতে চাইছেন না। বিজ্ঞান একাডেমির সভাপতি ক্লাউস টিটন ত্রাসিয়ানের দিকে তাকিয়ে একটু হাসলেন, কিন্তু কিছু বললেন না। রুখ গোয়াল জানালাটি খুলে ভিতরে এক ঝলক ঠান্ডা বাতাস এসে ঢুকলো। নিওপলিমারের কাপড়টি গায়ে জড়িয়ে সে বাইরে তাকালো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো শব্দ নেই, কেমন জানি এক ধরনের মন বিষণ্ণ করা নীরবতা। রুখ মাথা বের করে উপরে তাকালো। উপরে মেথসিস, অন্য পাশে মূল নিয়ন্ত্রণ কেন্দ্র। খুব ভালো করে লক্ষ্য করলে মাঝে মাঝে সেটা দেখা যায়। রুখ তীক্ষ্ণ চোখে তাকালো এবং হঠাৎ করে সেটা দেখতে পেল। সাথে সাথে সে কেমন জানি শিউরে ওঠে। তার এখন বিশ্বাস হচ্ছে না যে সে আগামীকাল এই নিয়ন্ত্রণ কক্ষে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের মুখোমুখি হবে। রুক একটা নিঃশ্বাস ফেলে ঘরের ভেতরে মাথা ঢোকাতেই শুনতে পেল কেউ একজন দরজায় শব্দ করছে। রুক এসে দরজা খুলতেই দেখতে পেল রুহান দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়ে বলল, কি ব্যাপার রুহান, তুমি? রুহান মধ্যবয়স্ক হাসি খুশি মানুষ। দীর্ঘদিন সে মানুষের এই আস্তানাটিতে কেন্দ্র পরিচালকের দায়িত্ব পালন করেছে। রুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি একই জিনিস জিজ্ঞেস করতে এসেছি। কি ব্যাপার তুমি? আমি আমি কি? তুমি এখনো ঘুমাওনি? কত রাত হয়েছে জানো? চেষ্টা করছিলাম, ঘুম আসছে না। ভয় লাগছে? অন্য কেউ হলে রুখ স্বীকার করতো কি না, কিন্তু রুহানের কাছে লুকানোর কিছু নেই। সে মাথা নাড়ল, বলল, হ্যাঁ। রুহান একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব ভালো লাগতো যদি বলতে পারতাম ভয়ের কিছু নেই, কিন্তু মিছে বলে লাভ কি? ব্যাপারটি আসলেই ভয়ের। তুমি তো গিয়েছো নিয়ন্ত্রণ কেন্দ্রে, বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের দেখেছ। কেমন লাগে দেখতে? আসলে বাইরে থেকে দেখে তো সেরকম কিছু বোঝা যায় না। চতুর্থ প্রজাতির প্রতিরক্ষা রোবট আর নিনিশ স্কেলে 3 কিংবা 4 বুদ্ধিমত্তার অ্যান্ড্রয়েড বাইরে থেকে বিশেষ পার্থক্য নেই। তবে কি? তুমি যখন ওদের সামনে দাঁড়াও, হঠাৎ করে যখন মনে হয় পৃথিবীর সকল জীবিত মানুষ মিলে যে বুদ্ধিমত্তা ছিল এই যন্ত্রদের, সে যে কোনো একটির মাঝে সে একই বুদ্ধিমত্তা, তখন কেমন জানি সমস্ত হাত পা শীতল হয়ে যায়। যখন কথা বলে ওদের গলার স্বর কীরকম? আমাদের সাথে কথা বলার জন্য মানুষের কণ্ঠস্বরেই কথা বলে। সত্যি কথা বলতে কি, গলার স্বর চমৎকার, কিন্তু গলার স্বরটির ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তাদের ক্ষমতা। কীরকম ক্ষমতা? ওদের সামনে দাঁড়ালে বুঝতে পারবে তোমার নিজের কোনো সত্তা নেই। তোমার সব কিছু ওরা জানে। তোমার চোখের দিকে তাকিয়ে ওরা সব কিছু বুঝে ফেলে। অনেক মানুষের সামনে উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার যেরকম লাগবে এটাও সেরকম। তবে এটা আরও ভয়ানক। এটা শরীরের নগ্নতা নয়, এটা একেবারে নিজের ভেতরের নগ্নতা। কথা বলতে বলতে রুহান হঠাৎ কেমন জানি শিউরে উঠল। রুক জোর করে একটু হাসার চেষ্টা করে বলল, আমি এমনিতেই ভয়ে ঘুমোতে পারছি না, তুমি আরও ভয় দেখিয়ে দিচ্ছ। রুহান মাথা নেড়ে বলল, আমি ভয় দেখাচ্ছি না, সত্যি কথা বলছি। ব্যাপারটি জানা থাকা ভালো, বিপদ কম হবে। রুক চিন্তিত মুখে বলল, তুমি যাদের দেখেছো তাদের বুদ্ধিমত্তা কত ছিল? 3 কিংবা 4। এর থেকে বড় বুদ্ধিমত্তার কিছু নেই? আছে, তারা আমাদের মতো তুচ্ছ মানুষের সামনে আসবে না। শুনেছি তারা দেখতে অন্যরকম, হাত পা নেই, শুধু কপটন আর সেন্সর। নিজ স্কেলে তারা 1 কিংবা 2। এর থেকে উপরে কিছু নেই? জানি না, যদি থাকে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারবো না। হয়তো অসংখ্য কপটনের একটা অতিপ্রাকৃত সমন্বয়। রূপ কোনো কথা না বলে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, বুদ্ধিমত্তার এই যে স্কেল, তুমি সেটা বিশ্বাস করো? রুহান খানিকক্ষণ চুপ করে থেকে বলল, সেটা নির্ভর করে বুদ্ধিমত্তাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো তার উপর। তুমি যদি মনে করো পায়ের মান কয়েক ট্রিলিয়ন সংখ্যা পর্যন্ত বলে যাওয়া হচ্ছে বুদ্ধিমত্তা, তাহলে আমি নিনিশ স্কেলে বিশ্বাস করি। যদি মনে করো রেটিনার কম্পন দেখে নিউরনের সিনাপসের মাঝে সংযোগ স্থাপনের নিখুঁত হিসাব বলে দেওয়া হচ্ছে বুদ্ধিমত্তা, হ্যাঁ, তাহলেও আমি নিনিশ স্কেলে বিশ্বাস করি। কিন্তু কি? কিন্তু বুদ্ধিমত্তার অর্থ যদি হয় মিলিয়ন মিলিয়ন বছর টিকে থাকা,
তাহলে আমি জানি না নিনিশ স্কেল সত্যিকারের স্কেল কিনা। আমাদের কাছে তার কোনো প্রমাণ নেই। রুহান, বলো। এই যে মেথসিস একটা বিশাল মহাকাশযান, অসংখ্য বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের সমন্বয়ে আমরা মহাকাশে ভেসে যাচ্ছি। তোমার কি কখনো মনে হয় না এর প্রকৃত উদ্দেশ্য কি আমরা জানি না? রুহান হেসে বলল, এই ধরনের দার্শনিক তত্ত্বকথা নিয়ে আলোচনা করার সময় এটা নয়। তুমি ঘুমাও। আগামীকাল তোমার জন্য একটা কঠিন দিন। ঘুমিয়ে সুস্থ সতেজ হয়ে থাকো। রুক দুর্বলভাবে হেসে বলল, কিন্তু ঘুমাতে পারছি না যে। পারবে। মানুষের যেটি সবচেয়ে বড় দুর্বলতা, সেটি আসলে তাদের সবচেয়ে বড় শক্তি। এটি অত্যন্ত কঠিন পরিবেশ থেকে অ্যান্ড্রয়েড সরে আসতে পারে না, মানুষ পারে। রুক এক মুহূর্ত অপেক্ষা করে বলল, মানুষ ইচ্ছে করলে মারা যেতে পারে। রুক হেসে হেসে বলল, তুমি আসলে আমাকে মারা যাওয়ার লোভ দেখাচ্ছ? খানিকটা দেখাচ্ছি। রুহান, তাহলে তোমার আমাকে সাহস দিতে হবে না, আমি নিজেই ব্যবস্থা করে নেব। রুহান রুখের কাঁধ স্পর্শ করে কোমল গলায় বলল, আমি জানি তুমি পারবে। আমি শুধু বলতে এসেছি তুমি কখনো একা নও, আমরা সবাই একসাথে আছি। বিছানায় শুয়ে রুক হঠাৎ করে ভাবল, রুহান আসলে সত্যি কথাই বলেছে। আগামীকাল কি হবে জানে না, কিন্তু যেটাই হোক না কেন সেটা তো মৃত্যুর থেকে খারাপ কিছু হতে পারে না। আর মৃত্যু যে খুব খারাপ সেটা কি কেউ প্রমাণ করে দেখিয়েছে? রুক মানুষের বসতি থেকে বের হবার আগে তার সাথে অনেকে দেখা করতে এলো। সবাই এমনভাবে কথা বলছিল যেন সে তাদের খাবার সংশ্লেষণের বলয়টা আনতে যাচ্ছে, যেন ব্যাপারটি খুবই স্বাভাবিক, যেন এটি একটি দৈনন্দিন ব্যাপার। মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের সাথে দেখা করতে গিয়ে মাঝে মাঝেই যে কেউ আর কখনো ফিরে আসে না, সেটি কেউ একবারও উচ্চারণ করলো না। রুক নিজেও পরিবেশটুকু স্বাভাবিক রাখলো, হালকা রসিকতা করলো, নিজের পোশাক নিয়ে কিছু মন্তব্য করলো। একসময় রুহান রুকের পিঠে হাত দিয়ে বলল, রুক, রওনা দিয়ে দাও, অনেক দূর যেতে হবে। হ্যাঁ যাই। রুক তখন ক্রিনার দিকে তাকিয়ে বলল, ক্রিনা, যাচ্ছি। ক্রিনা মেথসিসের সবচেয়ে তেজস্বী মেয়ে, যার জন্য রুক সবসময় নিজের ভেতরে এক ধরনের আকর্ষণ অনুভব করে এসেছে। এক মুহূর্ত চুপ করে থেকে সে বলল, সাবধানে থেকো। রুক একটি নিঃশ্বাস ফেলে বলল, থাকবো ক্রিনা। তার খুব ইচ্ছে করছিল সে একবার ক্রিনার মাথায় হাত বুলিয়ে তার চোখে চোখ রেখে কিছু একটা বলে, কিন্তু সে কিছুই করল না। পিঠে ব্যাগ ঝুলিয়ে গেট খুলে বের হয়ে এলো। অনেকটা পথ তাকে হেঁটে যেতে হবে। পৃথিবীর অনুকরণ করে এখানে গাছপালা, বন জঙ্গল, পাথর, ঝর্ণা তৈরি করা হয়েছে। হাঁটতে ভালোই লাগছে। জৈব জগতের সীমারেখায় পৌঁছানোর পর কোনো একটি রবটযান তাকে তুলে নেবে। তাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে রুক একবার পিছনে ফিরে তাকালো। বসতির গেট ধরে ক্রিনা এখনও দাঁড়িয়ে আছে। বাতাসে তার নিওপলিমারের কাপড় উঠছে। কি বিষণ্ণ পুরো দৃশ্যটি। রুক হঠাৎ ভিতরে এক ধরনের শিহরণ অনুভব করে। সত্যি যদি সে আর কখনো ফিরে না আসে? মূল নিয়ন্ত্রণ কেন্দ্রের অ্যান্ড্রয়েডদের সাথে দেখা করতে গিয়ে অনেকেই তো ফিরে আসেনি। সে যদি আর কখনোই ক্রিনাকে দেখতে না পায়? রুক বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে জোর করে মাথা থেকে চিন্তাটা সরিয়ে দিল। পাহাড়ি পথ দিয়ে হাঁটতে হাঁটতে রুক হাত দিয়ে আড়াল করে সূর্যের দিকে তাকালো। এখানে একটা দিগন্তের কাছাকাছি আছে, আরও কিছুক্ষণের মাঝে মাথার উপরে উঠে আসবে। রুক তথ্যকেন্দ্রে দেখেছে পৃথিবী তার অক্ষের উপরে ঘুরত বলে সেখানে মনে হতো সূর্য দিগন্তের এক পাশ থেকে উদয় হয়, অন্য পাশে অস্ত যাচ্ছে। মেথসিসে অনেকটা সেরকম করার চেষ্টা করা হয়েছে। চৌম্বক ক্ষেত্রের একটা প্লাজমা আটকে রেখে সেখানে খুব নিয়ন্ত্রিত একটা থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া চালু রাখা হয়েছে। সেটা ধীরে ধীরে এক পাশ থেকে শুরু হয়ে অন্য পাশে হাজির হয়। মেথসিসের ভেতর থেকে মনে হয় বুঝি আকাশে এক প্রান্তে উদয় হয়ে অন্য পাশে সূর্য অস্ত গিয়েছে। পৃথিবীর মতো পুরো সময়টা অনেকটা ঋতুতে ভাগ করা হয়েছে। কোনো ঋতু উষ্ণ, কোনো ঋতু শীতল। পৃথিবীর মতোই মাঝে মাঝে এখানে ঝড়ো হাওয়া বইতে থাকে। নির্দিষ্ট একটা সময়ের উপরে মেঘ জমা হয়, এমনকি মাঝে মাঝে এক পশলা বৃষ্টি পর্যন্ত হয়। শুধুমাত্র যে জিনিসটি এখানে নেই সেটি হচ্ছে আকাশ। পৃথিবীর মানুষ উপরে তাকালে দেখতে পেত আদিদিগন্ত বিস্তৃত সীমাহীন নীল আকাশ। এখানে 100 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল গোলকের মাঝ থেকে উপরের দিকে তাকালে আকাশ নয়, আবছা আবছাভাবে গোলাকার অন্য পৃষ্ঠ, বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের বসতি দেখা যায়। মহাকাশব্যাপী বিশাল দিগন্ত বিস্তৃত নীল আকাশের দিকে তাকাতে কেমন লাগে রুক জানে না। তার ধারণা সেটি নিশ্চয়ই একটি অত্যন্ত চমকপ্রদ অভিজ্ঞতা, যার কোনো তুলনা নেই। সে তথ্যকেন্দ্রে দেখেছে বুদ্ধিমান অ্যান্ড্রয়েডদের বসতি থেকে মেথসিসের বাইরে মহাকাশের দিকে তাকানো যায়। সেখানে নিকষ কালো অন্ধকার আকাশের নক্ষত্র নীহারিকা দেখা যায়।
যদি কখনো সুযোগ হয় রুক নিশ্চয়ই একবার দেখবে সীমাহীন আকাশের দিকে একটিবার চোখ খুলে তাকিয়ে দেখতে না জানি কেমন অনুভূতি হবে। রুক পাহাড়ি পথ থেকে একটু উপরে উঠে আসে। পিছনে বহুদূর মানুষের বসতিটি এখন গাছপালার আড়ালে ঢাকা পড়ে গেছে। এই এলাকাটি খানিকটা সমতল, গাছপালা বলতে গেলে নেই। ভালো করে তাকালে মেসেসের প্রযুক্তির চিহ্ন দেখা যায়। আরও খানিকটা সামনে এসে রুক একটা খাড়া দেয়ালের কাছে দাঁড়ালো। দেয়ালে বড় বড় করে লেখা জৈব জগতের সীমানা, তার নিচে একটু ছোট করে লেখা সীমানা অতিক্রম বিপজ্জনক। রুক দাঁড়িয়ে গেল। জৈব জগতের সীমানা অতিক্রম করে কোনো বিপজ্জনক সেটি এখনও এখানে লেখা নেই, কিন্তু রুক জানে এই দেয়ালের ওপর দিয়ে অত্যন্ত শক্তিশালী অবলোল লেজার রশ্মি চলে গিয়েছে। কেউ যদি নিজে নিজে দেয়ালটি অতিক্রম করার চেষ্টা করে পর মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাবে। জৈব জগৎটি অ্যান্ড্রয়েডের জগৎ থেকে এত সাবধানে কেন আলাদা করে রাখা হয়েছে কে জানে। রুক এদিক সেদিক তাকিয়ে দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে পড়ল। সূর্য ঠিক মাথার উপরে উঠে এসেছে এখন। নিও পলিমারের হুডিটা মাথার উপরে টেনে দিয়ে সে উপরের দিকে তাকালো এবং বহুদূরে বিন্দুমাত্র মতো স্কার্টশিপটাকে দেখতে পেল। প্রায় নিঃশব্দে সেটি তার কাছে এগিয়ে আসছে। ঠিক কেন জানে না, কিন্তু রুখের হঠাৎ করে তার পেটের মাঝে বিচিত্র এক ধরনের শূন্যতা অনুভব করতে থাকে। আসবাবপত্রহীন ছোট্ট একটা ঘরে রুক অপেক্ষা করছে। স্কাউটশিপের পাইলট রসকসহীন নির্লিপ্ত এবং কথা বলতে অনিচ্ছুক একটি রোবট তাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। রুক ঘরের দেয়াল, ছাদ এবং মেঝে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে শেষ করার আগেই হঠাৎ করে একটা দরজা খুলে গেল এবং সেখানে প্রায় মানুষের আকৃতির একটা অ্যান্ড্রয়েড উকি দিল। রুকের বুকের মাঝে হঠাৎ রক্ত ছলৎ করে ওঠে। এটি কি বুদ্ধিমত্তার মানুষের থেকেও 2 কিংবা 3 মাত্রা উপরের স্তরের? অ্যান্ড্রয়েডটি ঘরের ভেতরে ঢুকে রুকের কাছাকাছি এসে অনেকটা যেন থমকে দাঁড়িয়ে গেল। বুদ্ধিমত্তায় উপরের স্তরে হলেও অ্যান্ড্রয়েডটি চলাফেরার ভঙ্গিটি পুরনো ধাঁচে। রুক তীক্ষ্ণ দৃষ্টিতে অ্যান্ড্রয়েডটির দিকে তাকিয়ে থাকে। মাথার কাছে দুটি ফটোসেলের চোখ, সেখানে বুদ্ধিমত্তার কোনো চিহ্ন নেই। অ্যান্ড্রয়েডটি রুখের দিকে তাকিয়ে এক ধরনের যান্ত্রিক গলায় বলল, তোমার কাপড় জামা খুলে টেবিলটাতে শুয়ে পড়ো। কাপড় জামা খুলে? মানে সব কিছু খুলে? হ্যাঁ, আর কেউ নেই, তোমার লজ্জা পাবার কিছু নেই। আমি যন্ত্র, মানুষ যন্ত্রের সামনে লজ্জা পায় না। রুক কাপড় খুলতে খুলতে হঠাৎ লজ্জা নামক সম্পূর্ণ মানবিক এই ব্যাপারটি কীভাবে কাজ করে বোঝার চেষ্টা করলো, কিন্তু তার সময় পেল না। কারণ তার আগে অ্যান্ড্রয়েডটি শীতল হাত দিয়ে তাকে তার পাঁজর স্পর্শ করে কিছু একটা দেখতে শুরু করেছে। রুক কষ্ট করে নিজেকে স্থির রেখে শান্ত গলায় জিজ্ঞেস করলো, তোমরা পাইয়ের মান দশকের পর কত ঘর পর্যন্ত বলতে পারো? 12। 12? রুক অবাক হয়ে বলল, মাত্র 12? আমি তো 12 থেকে বেশি বলতে পারি। আমরা যে ধরনের কাজকর্ম করতে হয় তাতে দশমিকের পর 12 ঘরের বেশি প্রয়োজন হয়নি। কিন্তু কিন্তু কি? আমি শুনেছি তোমরা কয়েক মিলিয়ন পর্যন্ত বলে যেতে পারো। ভুল শুনেছ, আমরা পারি না। অ্যান্ড্রয়েডটি রুককে ছোট একটা ধাক্কা দিয়ে বলল, টেবিলটাতে শুয়ে পড়ো। রুক টেবিলটাতে শুয়ে পড়ে অ্যান্ড্রয়েডটির দিকে তাকালো। সেটি উপর থেকে কিছু যন্ত্র নিচে টেনে নামাতে থাকে। রুক বুকের উপরে চতুষ্কোণ এবং মসৃণ একটা মনিটর বসিয়ে অ্যান্ড্রয়েডটি বলল, তুমি এখন জোরে জোরে নিঃশ্বাস নাও। রুক কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নেয়। সাথে সাথে আশেপাশের কয়েকটা যন্ত্রের ভেতর থেকে নিচু কম্পনের কিছু ভতার শব্দ শুনতে পায়। অ্যান্ড্রয়েডটি হেলমেটের মতো দেখতে একটা গলাকার জিনিস তার মাথার মাঝে লাগাতে থাকে। রুক তীক্ষ্ণ দৃষ্টিতে অ্যান্ড্রয়েডটিকে লক্ষ্য করতে করতে বলল, তুমি কি করছো? মানুষের বসতি থেকে কেউ এলে তাদের পরীক্ষা করতে হয়। জেনেটিক মিউটেশন কী পর্যায়ে আছে সেটি লক্ষ্য রাখতে হয়। এগুলো রুটিন কাজ। তোমার ভয় পাবার কিছু নেই। আমি আসলে ঠিক ভয় পাচ্ছি না। পাচ্ছ? আমি জানি তোমার শরীরের সমস্ত অনুভূতি আমার সামনে মনিটরে দেখা যাচ্ছে। আমার কাছ থেকে তোমার ভয় পাবার কিছু নেই। আমি তোমার মতো একজন। আমার মতো? হ্যাঁ, আমার বুদ্ধিমত্তা মানুষের সমান, নিনিশ স্কেলে 8। তুমি এখানে কী কাজ করো? আমি ভেবেছিলাম নিয়ন্ত্রণ কেন্দ্রের সব অ্যান্ড্রয়েড আমাদের থেকে বুদ্ধিমান। না, সবাই নয়। রুটিন কাজ করার জন্য আমাদের মতো অনেকেই আছে। এখন কথা বলো না। তোমার প্রিয় কোনো জিনিসের কথা চিন্তা করতে থাকো। কেন? তোমার মস্তিষ্ক স্ক্যান করা হচ্ছে তাই। মস্তিষ্ক কীভাবে স্ক্যান করে? খুব সোজা। কিছু ইলেকট্রোড তোমার করটি স্পর্শ করে। উচ্চ কম্পনের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ সেই ইলেকট্রোড দিয়ে তোমার মস্তিষ্কে প্রবেশ করে। তার প্রতিফলিত আবেশ রেকর্ড করা হয়। কী লাভ তাতে? সেই স্ক্যান দেখে তোমার সম্পর্কে কিছু জানা যাবে। তুমি কি জানো তুমি কিভাবে চিন্তা করো? সব কিছু।
কিন্তু সেটা কিভাবে সম্ভব? তোমার কিংবা আমার জন্য সেটা সম্ভব নয়, কিন্তু যাদের বুদ্ধিমত্তা নিজ স্কেলের 2 মাত্রার উপরে তারা পারে। কাজে তুমি কথা না বলে চুপ করে শুয়ে থাকো, সুন্দর কিছু একটা ভাবো। রুক অবিশ্বাসের মতো অ্যান্ড্রয়েডটির দিকে তাকিয়ে রইল। একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি মিথ্যে বলতে পারি না। এই যারা বুদ্ধিমান অ্যান্ড্রয়েড তারা কী রকম? তারা অসম্ভব বুদ্ধিমান। সত্যি কথা বলতে কি, তুমি কিংবা আমি সেটা কল্পনা করতে পারবো না। তুমি নিজেই দেখবে। আমি কি কোনো বিপদে পড়তে পারি? অ্যান্ড্রয়েডটা কোনো কথা না বলে চুপ করে রইল। রোগ ভয় পাওয়া গলায় বলল, কি হলো, কথা বলছো না কেন? বিপদ? হ্যাঁ, তুমি যদি স্বাভাবিক একজন মানুষ হও, তোমার চিন্তাভাবনা যদি খুব সাধারণ হয়, তোমার কোনো বিপদ নেই। কিন্তু তুমি যদি তোমার মাঝে কোনো অস্বাভাবিকতা থাকে, তার তারা তোমাকে নিয়ে কৌতূহলী হতে পারে। কৌতূহলী হলে তারা কি করে? তার কোনো নিশ্চয়তা নেই। শেষবার একজন মস্তিষ্ক খুলে দেখেছিল। রোগ আতঙ্কে শিউরে উঠল, বলল, কি বলছো? এটা তো নিষ্ঠুরতা। আমি যদি তোমার মস্তিষ্ক খুলে নেই, সেটা হবে নিষ্ঠুরতা। বুদ্ধিমত্তা যারা অনেক উপরে, তাদের জন্য এটা নিষ্ঠুরতা নয়। তুমি কি ল্যাবরেটরিতে ইঁদুর কেটে দেখোনি? সেটা কি নিষ্ঠুরতা ছিল? কিন্তু আর কথা নয়, চুপ করে শুয়ে থাকো কিছুক্ষণ। তোমার প্রিয় কোনো জিনিসের কথা ভাবো। রোগ ঘৃণার কথা মনে পড়ল। তার কান, চোখ, কোমল ত্বক, সতেজ দেহ, তার নরম কণ্ঠস্বর। রোগ চোখ বন্ধ করে ঘৃণাকে দেখতে চাইল, কিন্তু একটু পরপর তার মনোযোগ ছিন্ন হচ্ছিল। বুকের ভেতরে এক অজানা আশঙ্কা কেঁপে কেঁপে উঠছিল। রোগ যেন যে ঘরটিতে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, সেটা বিশাল এবং গলাকার। ঘরের দেয়াল ঈষৎ আলোকিত এবং অর্ধস্বচ্ছ, কিন্তু দেয়ালের অন্য পাশে কী আছে সেটা দেখার কোনো উপায় নেই। রোগ দেয়ালের দিকে এগিয়ে গিয়ে আবিষ্কার করছে দেয়ালটি তার কাছ থেকে সরে যাচ্ছে। সম্ভবত তাকে ঘিরে কোনো দেয়াল নেই। সম্ভবত সে ছোট একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং সে হাঁটলে প্ল্যাটফর্মটি উল্টো দিকে সরতে থাকে। কাজেই সে আসলে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে নড়তে পারবে না। হয়তো আসলে এখানে কোনো ঘড়ি নেই। পুরো ব্যাপারটি এক ধরনের দৃষ্টিভ্রম। হয়তো সে আসলে একটা ছোট্ট অর্ধকলাকারের মাঝে দাঁড়িয়ে আছে, যার বাইরে থেকে কিছু বুদ্ধিমান অ্যান্ড্রয়েড তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেউ তাকে লক্ষ্য করছে। অনুভূতিটি এত তীব্র যে রুখের মনে হতে থাকে অনেকে যেন নিচু গলায় কথা বলছে। রুখ তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করে কথা শোনার চেষ্টা করে। একটি দুটি কথা সে শুনতে পায়, কিন্তু কিছুই বুঝতে পারে না। রোগ যখন কথা শোনার চেষ্টা করে হাল ছেড়ে দিচ্ছিল, তখন কে যেন খুব কাছ থেকে বলল, মানব সদস্য। রোগ চমকে উঠল, কে? আমি। আমি কে? তুমি আমাকে চিনবে না। আপনি কি বুদ্ধিমান অ্যান্ড্রয়েড? কে যেন নিচু গলায় হাসলো, বলল, বুদ্ধিমত্তা অত্যন্ত আপেক্ষিক ব্যাপার, কিন্তু বুদ্ধিমত্তার একটি পরিমাপ তৈরি হয়েছে। সেই পরিমাপ অনুযায়ী আপনি সম্ভবত মানুষ থেকে বুদ্ধিমান। সম্ভবত। আমি মানুষ থেকে বুদ্ধিমান কোনো অস্তিত্ব কখনো দেখিনি। আমি কি আপনাকে দেখতে পারি? মানুষ বুদ্ধিমত্তার যে পর্যায়ে আছে, সেখানে তাদের কাছে গ্রহণযোগ্য আকৃতির একটি নির্দিষ্ট সংজ্ঞা আছে। তুমি সম্ভবত আমার আকৃতিতে গ্রহণ করতে পারবে না। আমি তবু একবার দেখতে চাইছিলাম। ঠিক আছে। খুব ধীরে ধীরে অর্ধকলাকৃতি ঘরটির বাইরে আলোকিত হয়ে গেল এবং রোগ দেখতে পেল তার খুব কাছাকাছি একটি কদাকার অ্যান্ড্রয়েড দাঁড়িয়ে আছে। অ্যান্ড্রয়েডটি দেখতেও স্পষ্ট ভ্রূণের মতো। মানুষের অনুকরণে তৈরি ছোট্ট একটি দেহের উপরে একটি বড় মাথা। মাথার ভিতর থেকে অনেকগুলো ছোট ছোট নল বের হয়ে শরীরের নানা জায়গায় প্রবেশ করেছে। মাথার ভিতরে শক্তিশালী কপোট্রনটিকে শীতল করার জন্য নিশ্চয়ই সেখানে কোনো ধরনের তরল প্রবাহিত হচ্ছে। অ্যান্ড্রয়েডটির দুটি হাতের প্রান্তের আঙ্গুলের মতো সূক্ষ্ম যন্ত্রপাতি, যে দুটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে সেগুলো শক্তিশালী এবং জটিল। অ্যান্ড্রয়েডটির মাথার কাছে দুটি চোখ। রোগ সেদিকে তাকিয়ে শিউরে উঠল। সেখানে এক ধরনের অমানসিক দৃষ্টি। অ্যান্ড্রয়েডটি নিচু গলায় বলল, আমি বলেছিলাম তুমি আমার আকৃতিতে গ্রহণ করতে পারবে না। আমার হিসাব অনুযায়ী তুমি আমাকে কদাকার এবং কুৎসিত মনে করছো। না মানে, তাতে কিছু এসে যায় না। প্রাণীজগতের অক্টোপাসকে বুদ্ধিমান হিসেবে বিবেচনা করা হয়। অক্টোপাস যদি বিবর্তনে বুদ্ধিমান প্রাণী হিসেবে গড়ে উঠত, তারা সম্ভবত মানুষকে অত্যন্ত কুৎসিত প্রাণী হিসেবে বিবেচনা করত। আপনি ঠিকই বলেছেন মহামান্য। আমার কোনো নাম নেই। আপনি যদি অনুমতি দেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? করো। আপনাদের দেহের আকৃতি মানুষের কাছাকাছি। পুরোপুরি মানুষের আকৃতি না নিয়ে তার কাছাকাছি কেন? মানুষের আকৃতিতে যে সকল বিষয় উন্নত, শুধু সেগুলো গ্রহণ করা হয়েছে। মহামান্য অ্যান্ড্রয়েড, আপনার ভিতরে কি মানুষের অনুভূতি আছে? হ্যাঁ আছে, অনেক তীব্রভাবেই আছে। আপনি কি ক্রোধ, ঘৃণা বা হিংসা আছে? হ্যাঁ আছে।
আমি ভেবেছিলাম বুদ্ধিমত্তা যখন বিকশিত হয় তখন মানুষের নিচু প্রবৃত্তিগুলো লোপ পায়। অ্যান্ড্রয়েডটি হঠাৎ হাসির মতো শব্দ করে বলল, প্রবৃত্তি কখনো নিচু কিংবা উঁচু হয় না। অস্তিত্বের প্রবৃত্তির প্রয়োজন আছে। মহামান্য অ্যান্ড্রয়েড, নিচু শ্রেণীর প্রাণীর তুলনায় আমাদের মাঝে অনুভূতি অনেক বেশি। সেরকমভাবে আমাদের তুলনায় আপনার মাঝেও কি অনুভূতি বেশি? যে অনুভূতি আমাদের নেই সেরকম কিছু কি আপনাদের আছে? হ্যাঁ আছে। সেটি কীরকম মহামান্য অ্যান্ড্রয়েড? আমি তোমাকে বোঝাতে পারবো না, তবে তুমি যদি আমার চোখের দিকে তাকাও তাহলে সেই অনুভূতিটি একটু তোমাকে অনুভব করাতে পারি। তুমি কি চাও? রোগ ভয়ে ভয়ে বলল, আমি চাই মহামান্য অ্যান্ড্রয়েড। তাহলে আমার কাছে এসো, আমার চোখের দিকে তাকাও। রোগ এক পা এগিয়ে অ্যান্ড্রয়েডটির দিকে তাকালো। অ্যান্ড্রয়েডটির চোখের গভীরে হঠাৎ একটি বিশাল শূন্যতা উকি দিতে শুরু করে। হঠাৎ রোগ এক ভয়াবহ আতঙ্কে চিৎকার করে দুহাতে নিজের চোখ ডেকে ফেলে। সে হাঁটু ভেঙে নিচে পড়ে যায়। তার সারা শরীর অনিয়ন্ত্রিতভাবে থরথর করে কাঁপতে থাকে। মানব সদস্য অ্যান্ড্রয়েডটি নরম গলায় বলল, তুমি সম্ভবত এখনও এই অনুভূতির সাথে পরিচিত হওয়ার জন্য প্রস্তুত হওনি। রোগ কোনোমতে নিজের পায়ে উঠে দাঁড়ালো। দুই হাতে মুখ ঢেকে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, না হয়নি। এ ধরনের ভয়ঙ্কর শূন্যতার অনুভূতি আমাদের নেই। আমরা এটিকে বলি বিস্থিতি। যখন স্থিতি হতে ইচ্ছে করে না, সেটি হচ্ছে বিস্থিতি। কি আশ্চর্য এবং কি ভয়ঙ্কর! মানব সদস্য মহামান্য অ্যান্ড্রয়েড, আমার নাম রুক। আমি জানি তোমার সাথে পরিচয় পর্ব শেষ হয়েছে। আমরা কি এখন কাজ শুরু করতে পারি? রুক হঠাৎ করে নিজের ভেতরে এক ধরনের আতঙ্ক অনুভব করতে থাকে। সে দুর্বলভাবে মাথা নেড়ে বলল, পারেন মহামান্য অ্যান্ড্রয়েড। তোমার মস্তিষ্কের স্ক্যানটি আমি দেখেছি, সেখানে কিছু দুর্বোধ্য তথ্য রয়েছে। দুর্বোধ্য? হ্যাঁ, দুর্বোধ্য এবং কৌতূহলী। তোমার ধারণা মেডসিসে মানুষের উপস্থিতির প্রয়োজন আছে। তুমি কেন এই ধারণা পোষণ করো? মহামান্য অ্যান্ড্রয়েড, পৃথিবীতে মানুষের অস্তিত্ব নেই। মেডসিসে পাঠানোর জন্য যদি মানুষের জিন্স থেকে তাদেরকে নতুন করে সৃষ্টি করা না হতো তাহলে আমাদের জন্ম হতো না। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এখানে আসিনি। এখানে আপনারা আমাদের এনেছেন। হ্যাঁ, কিন্তু তোমরা এখানে বাহুল্য। তোমাদের মেডসিসের জন্য একটি বিশাল সমস্যা। আমরা প্রায় মেডসিসের জৈব জগৎটি অবলুপ্ত করে দেওয়ার কথা ভাবি। তোমরা এখানে পুরোপুরি আমাদের করুণার উপরে বেঁচে আছো, কিন্তু তোমার মস্তিষ্ক স্ক্যান করে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস দেখতে পেয়েছি। রোগ শুকনো গলায় বলল, কী দেখতে পেয়েছেন মহামান্য অ্যান্ড্রয়েড? দেখতে পেয়েছি তুমি বিশ্বাস করো মেডসিসে মানুষ না থাকলে তার উদ্দেশ্য অসম্পূর্ণ হতো। রোগ দীর্ঘ সময় চুপ করে থেকে ধীরে ধীরে মাথা তুলে তাকালো। বলল, মহামান্য অ্যান্ড্রয়েড, আপনি বলেছেন আপনাদের মানুষের মতো ক্রোধ এবং ঘৃণা রয়েছে। আমার কথা সম্ভবত আপনার মাঝে ক্রোধ সৃষ্টি হবে। আপনাদের অনুভূতি অত্যন্ত তীব্র। হয়তো সেই ক্রোধ আমার ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। সে কথা চিন্তা করে আমি অত্যন্ত ভীত মহামান্য অ্যান্ড্রয়েড। আমি জানি, কিন্তু আমার কিছুই করার নেই। বুদ্ধিমত্তা অত্যন্ত নিচু স্তরের অস্তিত্বের জন্য আমরা কখনো সমবেদনা অনুভব করতে পারি না। তোমাদের অস্তিত্বে আমার কাছে কোনো মূল্য নেই। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে আমি তোমাদের সৃষ্টি করতে পারি কিংবা ধ্বংস করতে পারি। রোগ কদাকার অ্যান্ড্রয়েডটির দিকে তাকিয়ে শিউরে উঠল। মাথা নিচু করে বলল, আপনার কাছে আমার লুকানোর কিছুই নেই। আপনি জানেন আমি কেন মেডসিসের মানুষের অস্তিত্বকে প্রয়োজনীয় মনে করি। তুমি মনে করো আমাদের বুদ্ধিমত্তার উন্নতি খুব দ্রুত হচ্ছে, তার পরিণতি কী হবে জানা নেই। হ্যাঁ মহামান্য অ্যান্ড্রয়েড, সেই তুলনায় মানুষের উন্নতি হয়েছে অত্যন্ত ধীর গতিতে। বিবর্তন পরীক্ষিত একটি পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো ঝুঁকি নেই। মেডসিস কোথায় পৌঁছবে আমরা জানি না, কিন্তু মানুষকে এখানে রাখা হলে তারা তাদের বুদ্ধিমত্তা সেখানে পৌঁছে দেবে। বুদ্ধিমান অ্যান্ড্রয়েডটি হঠাৎ খলখল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তোমার জন্য আমার করুণা হয় মানব সন্তান। রোগ আতঙ্কে শিউরে উঠে বলল, কেন মহামান্য অ্যান্ড্রয়েড? তোমার বিশ্বাস যে কত ভিত্তিহীন সেটা তুমি জানো না। কেন? আপনি এটা বলেছেন মহামান্য অ্যান্ড্রয়েড। মানুষ যে বিবর্তনের মাঝ দিয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে আত্মপ্রকাশ করেছে সেটি তো ভিত্তিহীন তথ্য নয়। কিন্তু মেডসিসে তোমার বিবর্তনের মাঝ দিয়ে যাবে সেটি সত্যি নয়। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তুমি আমার সাথে এসো, আমি তোমাকে একটি জিনিস দেখাই। তবে কি? তুমি যে জিনিসটি দেখবে সেটি তুমি অন্য মানব সদস্যকে বলতে পারবে না। রুখের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। সে কাপা গলায় বলল, আমি ঠিক বুঝতে পারছি না। তুমি যেন বলতে না পারো সেজন্য আমি তোমার অস্তিত্বকে ধ্বংস করে দেব। না, রোগ কাতর গলায় বলল, না, তাহলে আমি দেখতে চাই না। তোমাকে দেখতে হবে। অ্যান্ড্রয়েডটি অত্যন্ত কঠোর গলায় বলল, স্বল্প বুদ্ধিমত্তার প্রাণীদের জন্য অহংকার অত্যন্ত বিপজ্জনক। রোগ অনুনয় করে বলল, মহামান্য অ্যান্ড্রয়েড, আমি আপনার কাছে আমার প্রাণ ভিক্ষা চাইছি। আমি তোমাকে বলেছি মানব সদস্য, নির্বোধ প্রাণীদের জন্য আমাদের ভেতরে কোনো সমবেদনা নেই।
তুমি কি কখনো অবলীলায় নিচু স্তরের প্রাণী হত্যা করনি? করেছ, আমরাও করি। এসো,